আজকের এই ব্যাখ্যামূলক আলোচনায় স্বাগত। আমরা সবাই তো ক্লাউড বা ইন্টারনেটের কথা অহরহ শুনি, তাই না? কিন্তু এর পেছনের আসল রূপটা কেমন? চলুন আজ কোনো ভনিতা ছাড়াই সরাসরি মূল বিষয়ে ঢুকে যায়। আমরা সেই বিশাল জটিল সব ফিজিক্যাল আর মেকানিক্যাল অবকাঠামোর রহস্য উন্মোচন করব, যেগুলো এই ইন্টারনেটকে দিনে ২৪ ঘণ্টা বাঁচিয়ে রাখে। আজকের এই আলোচনায় আমরা মূলত ৫টি ধাপে এগোব। প্রথমে ফিজিক্যাল ইন্টারনেট, এরপর শক্তি রূপান্তর কারখানা, তারপর ৩টি মৌলিক সমস্যা, ৩টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিস্টেম এবং সবশেষে টিকে থাকা বনাম আরামের তুলনামূলক চিত্র। ১ নম্বর ধাপ, ফিজিক্যাল ইন্টারনেট, অদৃশ্য ক্লাউড বা মেঘের রূপকথা। শুরুতেই এই ক্লাউড শব্দটার একটা বড়সড় ভুল ধারণা ভেঙে দেওয়া যাক। ইমেল, স্ট্রিমিং ভিডিও বা ক্লাউডের ফাইলগুলো কিন্তু জাদুর মতো বাতাসে ভেসে থাকে না। বাস্তবতা হলো আমাদের সমস্ত ডিজিটাল ডেটা বিশেষ এক ধরনের শক্তিশালী কম্পিউটারে সেভ করা থাকে, যাদের আমরা সার্ভার বলি। আর এই সার্ভারগুলো রাখা থাকে বিশাল সব বাস্তব ভবনের ভেতরে। মূলত অবিরাম চলতে থাকা এই ভবনগুলোর এক সুবিশাল নেটওয়ার্কই হল আমাদের ইন্টারনেট। এবার আসি ২ নম্বর ধাপে, শক্তির রূপান্তর কারখানা, সাধারণ আইটি রুমের চেয়েও বেশি কিছু। অনেকেরই হয়তো মনে হতে পারে ডেটা সেন্টার মানেই তো সারি সারি কম্পিউটারে ভরা একটা বড়সড় গুদামঘর, তাই না? কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের দৃষ্টিকোণ থেকে দেখলে বিষয়টা বেশ অবাক করার মতো। এগুলো নিছক কোনো আইটি রুম নয়, বরং এগুলো হলো বিশাল সব শক্তি রূপান্তর কারখানা। আর সবচেয়ে সাংঘাতিক ব্যাপার কি জানেন? এগুলোকে বছরের প্রতিটি দিন, প্রতি সেকেন্ডে একেবারে নিরবিচ্ছিন্নভাবে চলতে হয়। পুরো প্রক্রিয়াটাকে যদি একদম সহজ করে বলি, তবে এটা একটা সাধারণ চক্র মেনে চলে। এখানে ডেটা প্রসেস করার জন্য প্রথমেই বিপুল পরিমাণ কাঁচা বিদ্যুৎ টেনে নেওয়া হয়, এরপর কম্পিউটিংয়ের কাজটা হয়, আর সবশেষে সেই বৈদ্যুতিক শক্তির প্রায় পুরোটাই খুব দ্রুত প্রচণ্ড তাপে রূপান্তরিত হয়ে বেরিয়ে আসে। মানে বিদ্যুৎ ঢুকছে, কাজ হচ্ছে, আর প্রচুর তাপ বেরোচ্ছে। এটাই হলো এখানকার আসল মেকানিজম। এখান থেকেই শুরু হয় আমাদের ৩ নম্বর ধাপ, ৩টি মৌলিক সমস্যা, সার্বক্ষণিক বা 24/7 কার্যক্রমের ঝুঁকি। যেহেতু এই সার্ভারগুলোর ঘুমানোর কোনো সুযোগ নেই, তাই শক্তির এই চক্রটা ৩টে বেশ বড়সড় সমস্যার জন্ম দেয়। প্রথম সমস্যাটা হলো নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ। সার্ভার চাইলেই কিন্তু ধপ করে বন্ধ হয়ে যেতে পারে না। মূল পাওয়ার গ্রিড ফেল করলেও বিদ্যুৎ ব্যবস্থা কোনোভাবেই বন্ধ হওয়া যাবে না, কারণ কয়েক সেকেন্ডের ব্যাঘাত ঘটলেও হাজার হাজার, এমনকি লক্ষ লক্ষ মানুষের ডেটা হারিয়ে যেতে পারে, পুরো সার্ভিস ডাউন হয়ে যেতে পারে। দ্বিতীয় সমস্যাটা হলো ক্রমাগত তাপ নির্গমন, আর তাই দরকার নিরবচ্ছিন্ন কুলিং। একটু আগেই বলছিলাম না যে সার্ভারগুলো প্রচুর তাপ তৈরি করে? তো এই কুলিং বা শীতলীকরণ প্রক্রিয়াটা যদি সামান্য সময়ের জন্য বন্ধ হয়ে যায়, তাপমাত্রা রীতিমতো রকেটের গতিতে বাড়তে থাকবে। আর তখন মেশিনগুলো নিজেদের বাঁচাতে হয় কাজ কমিয়ে দেবে, নয়তো একদম ক্র্যাশ করে বন্ধ হয়ে যাবে। এই চরম ঝুঁকিটাকে একটা দারুণ উক্তির মাধ্যমে বোঝানো যায়। ডেটা সেন্টারে কুলিং কোনো আরামের বিষয় নয়, এটি যন্ত্রপাতির টিকে থাকার বিষয়। একদম খাঁটি কথা। এখানকার এই বিপুল তাপমাত্রাকে কন্ট্রোল করাটা কোনো মানুষের স্বস্তির জন্য নয়, বরং এই মহামূল্যবান মেশিনগুলোকে আক্ষরিক অর্থে জ্যান্ত রাখার জন্য এটা অপরিহার্য। আর ৩ নম্বর সমস্যা হল নিরবিচ্ছিন্ন কার্যক্রম। পুরো ডেটা সেন্টারটাকে এমনভাবে ডিজাইন করতে হবে যেন এটা ১০০% সময় চালু থাকে। ধরুন বড় কোনো যান্ত্রিক ত্রুটি হলো বা রুটিন মেরামতের দরকার পড়ল, তখন কিন্তু সার্ভার বা নেটওয়ার্ক ডাউন করে কাজ করার কোনো উপায় নেই। রানিং অবস্থাতেই সবকিছু সামলাতে হবে। আর এই সমস্যাগুলোর সমাধান নিয়ে আমাদের ৪ নম্বর ধাপ, ৩টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিস্টেম, অবকাঠামোগত সমাধান। ওই ৩টি বিশাল সমস্যার সমাধানে ডেটা সেন্টারগুলো মূলত ৩টি জটিল সিস্টেমের ওপর নির্ভর করে। প্রথম গ্রুপটা হলো বৈদ্যুতিক অবকাঠামো। এর পেছনের লক্ষ্যটা একেবারেই সিম্পল, ভবনের ভেতরে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং তা খুব নিরাপদে ছড়িয়ে দেওয়া। বাইরের সংযোগ থেকে শুরু করে সুইচ গিয়ার, ব্যাকআপ পাওয়ার বা জেনারেটর সবই এর অংশ, যাতে সার্ভারগুলো কখনোই অন্ধকারে তলিয়ে না যায়। দ্বিতীয় গ্রুপটা হলো মেকানিক্যাল কুলিং। এরা মূলত সার্ভার থেকে তৈরি হওয়া সেই বিপুল তাপের সাথে সারাক্ষণ যুদ্ধ করে।
চিলার, বিশাল বিশাল কুলিং টাওয়ার, পাম্প বা সার্ভার র্যাকের ভেতরের কুলিং সিস্টেম, এই পুরো ফোর্সের একটাই টার্গেট, আর তা হল যে কোনো পরিস্থিতিতেই মেশিনগুলোকে একটা নির্দিষ্ট এবং নিরাপদ তাপমাত্রার মধ্যে সচল রাখা। তৃতীয় গ্রুপটা কাজ করে এই বিশাল স্থাপনার মস্তিষ্ক বা ব্রেইন হিসেবে। এটি মূলত কন্ট্রোল বা নিয়ন্ত্রণ এবং পর্যবেক্ষণের কাজ করে। এই সিস্টেমটা ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল এই দুই অংশকে একসাথে জুড়ে রাখে। কোথায় তাপমাত্রা বাড়ছে, কোথায় বিদ্যুৎ বেশি টানছে বা কোনো যন্ত্রে অ্যালার্ম বাজছে কিনা, এই সব কিছুর দিকে নজর রেখে সিস্টেমটা নিজে থেকেই পরিবর্তিত পরিস্থিতির সাথে মানিয়ে নেয়। সত্যি বলতে কি, আধুনিক ডেটা সেন্টারগুলোতে এই মনিটরিং বা পর্যবেক্ষণ ব্যবস্থাটা মূল ফিজিক্যাল যন্ত্রপাতির মতোই সমান গুরুত্বপূর্ণ। একটু ভেবে দেখুন তো, এই স্বয়ংক্রিয় নেটওয়ার্কগুলো যদি না থাকত, তাহলে কিন্তু প্রয়োজনে দ্রুত কুলিং বা পাওয়ার শিফট করা সম্ভব হতো না। আর তখন বড় কোনো বিপর্যয়ের সময় চিলার বা জেনারেটরগুলো পুরো সিস্টেমকে বাঁচাতে যথেষ্ট দ্রুত রেসপন্সই করতে পারত না। এবার আসি আমাদের শেষ ধাপে, টিকে থাকা বনাম আরাম, চরম বৈপরীত্য। এই ভারী আর জটিল পরিবেশটাকে একটা সাধারণ কমার্শিয়াল বা বাণিজ্যিক অফিস ভবনের সাথে তুলনা করলেই পুরো ব্যাপারটা একদম পানির মতো পরিষ্কার হয়ে যায়। বাইরে থেকে দেখতে হয়তো দুটোকে একই রকম মনে হতে পারে, কিন্তু এদের ভেতরকার জগৎ আর চালনার নিয়মকানুন পুরোপুরি আলাদা। একটা সাধারণ অফিস ভবন সারাদিন ধরে মানুষের আনাগোনার সাথে তাল মিলিয়ে চলে। সকালে মানুষ আসে, এসির ব্যবহার বাড়ে, আবার দিন শেষে সবাই চলে গেলে সব বন্ধ হয়ে যায়। কিন্তু ডেটা সেন্টার না, এখানে এসবের কোনো সুযোগ নেই। এটি একটা ধ্রুবক, অটল আর নিরলস বৈদ্যুতিক লোডের ওপর ভর করে অবিরাম কাজ করে যায়। এখানকার কুলিংয়ের চাহিদা কখনো 1 সেকেন্ডের জন্য কমে না। এই তুলনাটা করলে সিস্টেম ফেল করার ঝুঁকির পার্থক্যটাও দারুণভাবে বোঝা যায়। ধরুন, একটা অফিসে হঠাৎ এসি নষ্ট হয়ে গেল, কি হবে? মানুষের হয়তো একটু গরম লাগবে, একটু অস্বস্তি হবে, এই তো। কিন্তু একটা ডেটা সেন্টারে যদি কুলিং সিস্টেম ফেল করে, সেটা আক্ষরিক অর্থেই মুহূর্তের মধ্যে পুরো নেটওয়ার্কে এক ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে আর সব কাজ একদম স্তব্ধ হয়ে যাবে। যেহেতু এখানকার কাজের মূল লক্ষ্যই হল মানুষের আরামের চেয়ে মেশিনকে যে কোনো মূল্যে টিকিয়ে রাখা, তাই ডেটা সেন্টারের প্রতিটি ডিজাইনেই রিডান্ডেন্সি বা বিকল্প ব্যবস্থার উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়। অতিরিক্ত যন্ত্রপাতি রাখা, ব্যাকআপ পাওয়ারের জন্য একাধিক লাইন তৈরি করা বা সিস্টেম রানিং রেখেই মেনটেনেন্সের ব্যবস্থা করা, এগুলো কোনো বিলাসবহুল সতর্কতা নয়, বরং এই ফিজিক্যাল ইন্টারনেটকে বাঁচিয়ে রাখার একদম একমাত্র উপায়। আজকের এই আলোচনা আমাদের আধুনিক ডিজিটাল যুগের মানুষদের একটা অজানা আর লুকানো যান্ত্রিক বাস্তবতা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। প্রতিদিন এই যে আমরা এত ভিডিও স্ট্রিম করছি, হাজারো ফাইল আপলোড করছি, এই বিশাল ডেটা প্রসেস করার জন্য ওই যান্ত্রিক বাহিনীটার পেছনে কত বিপুল পরিমাণ শক্তি আর আয়োজনের দরকার হয়, সেটা কি আমরা কখনো ভেবে দেখেছি? অদৃশ্য এই জগৎটা আজ হয়তো কিছুটা হলেও দৃশ্যমান হলো, আর তাই শেষেই এই প্রশ্নটা থেকেই যায়, আমাদের এই ডিজিটাল ডেটার পেছনে প্রকৃত ভৌত মূল্যটা আসলে কত?